চলো দেখো, আজকে চেঁচামেচি করো না। টেক্সটটা একটু হয়তো তোমাদের কমপ্লেক্স লাগবে, ঠিক আছে? একটু টেক্সটটা হয়তো কমপ্লেক্স আছে, ঠিক আছে? মাথা ঠান্ডা করে বোঝো। হ্যালো 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 হ্যালো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এই টেক্সটটা একটু কমপ্লেক্স আছে। এই দুটো চ্যাপ্টার থেকে ডেঞ্জারাস লেভেলের এমসিকিউ আসবে। আমি ওই জন্য এই দুটো চ্যাপ্টার লাস্টের জন্য রেখেছিলাম, একটা স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ আর একটা অমরনাথ, ঠিক আছে? চলে আয়, তাড়াতাড়ি আয়। তাই তো, এই দুটো চ্যাপ্টার আমাদের সব থেকে ডেঞ্জারাস এমসিকিউ আসবে। কি কি ভাবে এমসিকিউ আসবে তোমাদের কোনো আইডিয়া নেই। আর এইটা থেকে আমি সব থেকে বেশি পরীক্ষা নেব। মানে 4 আর 3-7 নাম্বার আছে এই দুটো চ্যাপ্টার থেকে। এখান থেকে 4 নাম্বার, আর অমরনাথ থেকে 7 নাম্বার, সরি 3 নাম্বার আসবে। তো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে টোটাল 7 নাম্বার। এই 7 নাম্বারটা আমাদের এনি হাও পেতেই হবে। আমাদের টার্গেট 50 আউট অফ 50, মানে আমার তরফ থেকে তো 40 আউট অফ 40। আর 10 নাম্বার তোমাদের হাতে আর স্কুল টিচারদের হাতে, ঠিক আছে? স্কুল টিচারদের খচাবে না। যাই হোক, তো বেসিক্যালি হচ্ছে টেক্সটার নাম স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। দ্য স্বামী বলতে স্বামী বিবেকানন্দ, তাই তো? শৈশবের ওনার নাম কি ছিল? ওনার আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় ওনাকে নরেন বলে ডাকা হতো, তাই তো? পড়েছি ছোটবেলায়। ফোনটা সাইলেন্ট করো, যার ফোন বাজছে সাইলেন্ট করো ফোনটা, ঠিক আছে? আচ্ছা, আর মাদার ওয়ার্শিপ মানে, মাদার মানে কি? কোন মা? গডেস কালী, তাই তো? আর ওয়ার্শিপ মানে পুজো করা বা বন্দনা বলতে পারি। তার মানে স্বামীজি এবং মাতৃপূজা। এটা এক বাংলা ট্রান্সলেশনও আছে, যদি কারোর লাগে আমাকে বলতে পারো, দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু একটু সাধু ভাষায় আছে, ঠিক আছে? যার যার লাগবে আমাকে বলবে, আমি প্রোভাইড করে দেবো। যেহেতু আজকে প্রোভাইড করা পসিবল হবে না, আমাকে কালকে তোমরা ফোন বা মেসেজ করো, আমি প্রোভাইড করে দেবো। আজকে সারাদিন প্রচুর ক্লাস আছে। বর্ধমানে 4টে ক্লাস প্লাস গুসকরায় 2টো ক্লাস। হ্যাঁ, এতক্ষণ ধরে শুনলো সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, দুটোই। ঠিক আছে, শোনো। এবার কে লিখছেন? সিস্টার নিবেদিতা, ঠিক আছে? বা ভগিনী নিবেদিতা। আচ্ছা, আরেকটা জিনিসও বলে রেখে দিই, যদিও অতটা হয়তো ইম্পর্টেন্ট নয় জিনিসটা। এবার এই যে ট্রান্সলেশনটা রয়েছে না, সেই ট্রান্সলেশনটার নাম হচ্ছে স্বামীজি এবং শক্তি পূজা। মাতৃপূজা ওখানে লেখা নেই, স্বামীজি এবং শক্তি পূজা, ঠিক আছে? তো যাই হোক, সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা, এর আসল নামটা মনে রেখে দেবে, মার্গারেট এলিজাবেথ নোবেল, ঠিক আছে? মার্গারেট এলিজাবেথ নোবেল। জন্ম হচ্ছে 1867, 28শে অক্টোবর। একই মাসে, অক্টোবর মাসে 13ই অক্টোবর 1911 সালে উনি মারা যান। বুঝতে পারলাম? শি ওয়াজ অ্যান আইরিশ সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা, সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল রিফর্মার এক। সোশ্যাল ওয়ার্কার মানে সমাজকর্মী, আর সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কারক, তাই তো? একজন সোশ্যাল রিফর্মারের নাম বলো। রাজা রামমোহন রায়, ঠিক তো? আচ্ছা, she was an Irish social worker, a teacher and a disciple of স্বামী বিবেকানন্দ। তিনি কি ছিলেন? একজন সমাজ সেবী ছিলেন, সমাজকর্মী ছিলেন, একজন শিক্ষিকা ছিলেন। তাছাড়াও সর্বোপরি উনি একজন ডিসিপল ছিলেন। ডিসিপল মানে শিষ্য, বা এখানে শিষ্যা। কার শিষ্যা? স্বামী বিবেকানন্দের। A prominent figure of Indian independence movement and a key figure in the introduction of Indian philosophies of Vedanta and yoga to western world. আজকে দেখছো সারা পৃথিবী জুড়ে যোগা ব্যাপারটা বিশাল ক্রেজ লাভ করেছে। সেটা শুরু কিন্তু হয়েছিল সিস্টার নিবেদিতার হাত ধরেই, বা ভগিনী নিবেদিতার হাত ধরেই। বুঝতে পারলাম? নিবেদিতা played a significant role in promoting education, women's empowerment and Indian culture during the late 19th and 20th centuries, ঠিক আছে? তাহলে লেট 19th অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরিতে উনি কি করলেন?
না ইন্ডিয়ান উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে যে আমরা বানিয়ে দিই উইমেন এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে, সেগুলো শুরু সব এখান থেকে হয়েছিল। বুঝতে পারলাম? শি ওয়াজ ডিপলি ইনভলভ ইন সোশ্যাল রিফর্মস, ইভেন এমনকি সমাজ সংস্কারে উনি গভীরভাবে কি ছিলেন, লিপ্ত ছিলেন। এডুকেশন ইনিশিয়েটিভস অ্যান্ড দ্য আপলিফটমেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, আজকে আমরা যে দেখছো ভারতীয় সোসাইটি, আজকে আমরা যথেষ্ট আপলিফট হয়েছে, আজকে আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে, সেগুলো কিন্তু সমস্ত কিছু সূত্রপাত এই সমস্ত মানুষের হাত ধরেই। বুঝতে পারলাম? আর কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়ান ন্যাশনালিজম অ্যান্ড কালচারাল রিভাইভালিজম রিমেন ইনফ্লুয়েন্সিয়াল, তার যে অবদান ভারতের কালচারের উন্নতিতে, ভারতের কি বলবো ন্যাশনালিজমের উন্নতিতে, সেগুলোর ওপর এনার বিশাল হাত রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি বেশি ইনফরমেটিভ করে টেক্সটের যে আসল ফ্লেভারটা, যে আসল রসদটা, সেটাকে ঘাঁটাবো না, খুব তাড়াতাড়ি টেক্সটে ঢুকছি। তবে যেগুলো না জানলেই নয়, এটা কোথায় পাবলিশ হয়েছিল? দ্য মাস্টার অ্যাজ আই স হিম নামক এক বইয়েতে। বাংলা ট্রান্সলেশনের নাম হচ্ছে স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। ঠিক আছে, স্বামীজিকে যেরূপ দেখিয়াছি। কত সালে পাবলিশ হয়? 1910 সালে। ঠিক আছে, এই একই বই থেকে আমাদের স্বামী এন্ড মাদার ওয়ার্শিপও নেওয়া হয়েছে, ইভেন অমরনাথও নেওয়া হয়েছে। বুঝতে পারলাম? এতদূর কারো কোনো ডাউট? আচ্ছা, এবার সিস্টার নিবেদিতা যে লিখেছিলেন এটা, ঠিক আছে, সিস্টার নিবেদিতা যে এই দ্য মাস্টার অ্যাজ এ স হিম বুকটা লিখলেন, ঠিক আছে, সেটা কার ইনফ্লুয়েন্স লিখলেন? কে তাকে ইন্সপায়ার করেছিল? স্বামী শারদানন্দ। ঠিক আছে, এনার আসল নাম কি? এনার আসল নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। মনে থাকবে, এই পয়েন্টগুলো মনে রাখবে। ঠিক আছে, কিছু করার নেই বাবা, নাম্বার পেতে গেলে এগুলো মাথায় রাখতে হবে। সাইলেন্ট করো ফোনগুলো। বুঝতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার এতদূর? স্বামী শারদানন্দের জন্ম মৃত্যু অতটা আমাদের ইম্পর্টেন্ট নয়, তবু আমি লিখে দিয়েছি 1865 থেকে 1927। ওকে, ক্লিয়ার এতদূর? কারো কোনো ডাউট? চলো, এখন কিছু ঢুকিয়ে নি তো ডাউট আসবে কোত্থেকে? দাঁড়াও, রুকো যারা, সবার করো। তুমি বসো। মানে তুমি এগুলো মানে বদমাইশি করে বলো না সত্যি সত্যি এগুলো মাথায় মানে বেরোয় এগুলো? কোনটা? চলে ব্যাকগ্রাউন্ড, যে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট। এতগুলো যে সমস্ত টেক্সট পড়েছি, ওই ব্যক্তিটা কে? কেউ জানো স্বামী শারদানন্দ কে? আচ্ছা, সারদা, সারদা নন্দ, নন্দ মানে কি? নন্দ মানে ছেলে বা সন্তান, তাই তো? তাই তো নাকি? সারদা মানে মা সারদা। তাহলে ইনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবীর শিষ্য ছিলেন, ডিসিপল ছিলেন। ঠিক আছে, ওটা ওনার, এই নামটা ওনার নেওয়া, আসল নাম এইটা। যেমন স্বামী বিবেকানন্দের আসল নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। ঠিক তো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড শোনো, ব্যাকগ্রাউন্ড বোঝো। বর্ন অ্যাজ, আচ্ছা, সিস্টার নিবেদিতাস ইন কানেকশন উইথ বিবেকানন্দ এনকাউন্টার, প্রথম সাক্ষাৎ কিভাবে হয়? বর্ন অ্যাজ মার্গারেট এলিজাবেথ নোবেল, সিস্টার নিবেদিতা মিট স্বামী বিবেকানন্দ ইন লন্ডন ইন 1895। কোয়েশ্চেন আসতে পারে, কবে স্বামী বিবেকানন্দের সঙ্গে সিস্টার নিবেদিতার প্রথম দেখা হয়েছিল এবং কোথায় হয়েছিল? লন্ডনে হয়েছিল। কত সালে হয়েছিল? 1895 হয়েছিল। ইন্সপায়ার্ড বাই হিজ টিচিংস অ্যান্ড মিশন শি ট্রাভেল টু ইন্ডিয়া ইন 1898। এই সালটাও মনে রেখে দেবে। কত সালে এসেছিল? 1898 সালে সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন। অ্যান্ড বিকেম হিজ ডিসিপল রিসিভিং দ্য নেম নিবেদিতা। ঠিক আছে, এবং স্বামী বিবেকানন্দ ওনাকে কি নাম দিলেন?
নিবেদিতা। নিবেদিতা মানে কি? ডেডিকেটেড টু গড, মানে যাকে ঈশ্বরের কাছে নিবেদিত করা হয়েছে, যে ঈশ্বরের কাছে নিবেদিত, বুঝতে পারলাম, তাকে বলা হয় নিবেদিতা। তোমরা এদিকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? বুঝতে পারলাম। আর আরেকটা ব্যাকগ্রাউন্ড কি হবে না, ক্লোজ রিলেশনশিপ উইথ স্বামী বিবেকানন্দ। নিবেদিতা ডেভেলপড আ ক্লোজ রিলেশনশিপ উইথ বিবেকানন্দ সার্ভিং অ্যাজ হিজ স্টুডেন্ট। She witnessed his daily life, travels and interactions with others. স্বামী বিবেকানন্দের ডেইলি লাইফ এবং ওনার ট্রাভেলস বলো বা মানুষজনের সঙ্গে সাক্ষাৎ বলো, এইগুলো সব থেকে ভালো উইটনেসকে করেছেন সিস্টার নিবেদিতা। মনে থাকবে, সিস্টার নিবেদিতা। মানে ইনি নিজেকে স্বামী বিবেকানন্দের ডটার বলে কনসিডার করতেন। আমরা অমরনাথেও দেখব ডটার কথাটা উল্লেখ আছে। স্কুলে পড়াচ্ছে এগুলো? হ্যাঁ, আবাস শুধু সামারি করে বলে দিচ্ছে, হয়ে গেল, ঠিক আছে। না, ওটা অক্টেট নয়, ওটা অক্টেভ। হ্যাঁ, মেনে নাও, করার কিছু নেই। মানে আমার এইগুলোই খারাপ লাগে যে আপনাকে যে কাজে নিযুক্ত করা হয়েছে আপনি কেন সেই কাজটা ঠিকঠাকভাবে করছেন না? আপনি বেতন নিতে তো বলছেন না এই বেতনটা কম নেব। স্কুলের টিচার ব্যাচের নোট চাইছে? হায় 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 হায়। এ তোমাদের রিমা, তোমাদের স্কুলের টিচাররা টিউশন টিচারদের নোট চাইছে? কি অবস্থা! হ্যাঁ, প্রাইভেট টিউটর জিন্দাবাদ নাকি? মানে এই যে এই সিম্পল জিনিসগুলো দেখো, এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবার এটা তো 5 মিনিটে হয়ে যায়নি এগুলো। হ্যাঁ, এই ফাইলগুলো রেডি করতে যথেষ্ট সময় লেগেছে, ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে। এক কাজ করবে, অ্যাপটা নিয়ে গিয়ে দেখাবে, ম্যাম এটা থেকে স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, অ্যাপটা নিয়ে গিয়ে দেখাবে, ম্যাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন। দিয়ে বলবো হচ্ছে না তো, ম্যাম তাহলে আমি কি করব? না, ওনারা খাটবেন না কেন? খাটতে এত কিসের অ্যালার্জি আমি তো বুঝতে পারি না। এ এসো, বাদ দাও। ওইগুলো নিয়ে ওই টপিক তুলো না। এ প্রচুর আওয়াজ আসছে গো এটার। হ্যাঁ, প্রচুর আওয়াজ আসছে না? হ্যাঁ, ওটা একটু কমিয়ে দাও না, মানে একদম কমিয়ে দাও ওটা, ওটা একদম কমিয়ে দাও। চলো দেখো, সার্কামস্ট্যান্সেস অফ রাইটিং, এটা কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল, কখন লেখা হয়েছিল? না, স্যাডলি স্বামী বিবেকানন্দ পাসড অ্যাওয়ে ইন 1902। 1902 সালে স্বামী বিবেকানন্দ মারা যান। এটা লেখা কত সালে হয় বললাম? 1910 সালে। তাই স্বামী বিবেকানন্দের মারা যাওয়ার 8 বছর পরে লেখা হয় এটা। সিস্টার নিবেদিতা ফেল্ড a strong urge to share her experiences and knowledge about him with the world. সিস্টার নিবেদিতার খুব প্রয়োজন বোধ হলো যে না, ওনার যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, গোটা বিশ্ববাসীর কাছে জাহির করবেন। তাই তারপর উনি লিখতে আরম্ভ করলেন, এবং কার ইনফ্লুয়েন্স লিখতে শুরু করলেন? স্বামী শারদানন্দ, তাই তো? একটু আগে বললাম স্বামী শারদানন্দ বললেন যে তাহলে আপনি কেন লিখছেন না একটা বায়োগ্রাফি লিখুন। বলছে আমি লেখিকা হিসেবে তো কত ভালো আমি জানি না, তবে আমি যতটা ভালোভাবে স্বামীজিকে দেখেছি আমি নিজের দিক থেকে পুরোটা চেষ্টা করব। তারপর উনি এটা লেখা শুরু করলেন এবং 1910 সালে এটা পাবলিশ হলো। বুঝতে পারলাম? মোটিভেশন কোত্থেকে পেলেন? যেটা আমি বললাম, ড্রাইভেন বাই গ্রিফ
and a desire to preserve Swami Vivekananda's legacies, Niveda embarked on writing the master as I saw him as a tribute to her teacher. তাহলে এটা কি? It is a tribute. ঠিক আছে, tribute মানে কি বলতে পারবে? Tribute মানে কাউকে রেসপেক্ট দিয়ে লেখা, বলো। হুম হুম একদম। বা তোমরা এটাকে গুরুদক্ষিণাও বলতে পারো, বলা যেতে পারে। ঠিক আছে, বুঝতে পারলাম। কারো কোনো ডাউট? চলো, বারবার বলছি আজকে ক্লাসে কথা বলো না, আমি কিন্তু রিপিট করব না ক্লাসটা। ঠিক আছে, এবার টেক্সটার পয়েন্টগুলো ঢুকছি আমি, এখান থেকে সিরিয়াস হয়ে যাও। কয়েকটা একটু কমপ্লেক্স থিওরিজ আমাদের এখানে বুঝতে হবে। ডাবল কনসিয়াসনেস, যেটাকে বাংলায় বলা হয় দ্বৈত চেতনা। ডাবল মানে দ্বৈত, কনসিয়াসনেস মানে চেতনা। কিরকম? স্বামী বিবেকানন্দের মধ্যে দুটো কনসিয়াসনেস কাজ করত, ভালো করে বোঝো, দুটো কনসিয়াসনেস কাজ করত। আচ্ছা, হিন্দু ধর্ম মূর্তি পূজাকে সমর্থন করে, উনি জন্মসূত্রে হিন্দু ছিলেন এবং কালী ঠাকুর উপাসনা করতেন, এটা আমরা সবাই জানি। বাট তোমাদের একটা শকিং একটা ইনফো দিচ্ছি, উনি অদ্বৈত বেদান্তে বিশ্বাসী ছিলেন। অদ্বৈত বেদান্ত কিরকম? অদ্বৈত বেদান্ত বলছে তারা শুধু ব্রহ্মে বিশ্বাসী, মানে ব্রহ্ম মানে আলটিমেট ট্রুথ, আলটিমেট নলেজ। মানে অদ্বৈত বেদান্তে বিশ্বাসী যারা, তারা মূর্তি পূজার সম্পূর্ণরূপে বিরোধী। অদ্বৈত বেদান্ত মূর্তি পূজাকে সমর্থন করে না। স্বামী বিবেকানন্দের মধ্যে একটা বিশ্বাস হচ্ছে অদ্বৈত বেদান্ত, দ্বিতীয়ত আবার হচ্ছে কালী পূজা। তো এটা আবার কিরকম হয়ে গেল ভাই? কালী পূজা করতে গেলে মূর্তি পূজাই করতে হচ্ছে, এদিকে অদ্বৈত বেদান্তে বিশ্বাসী। ঠিক তো? ঘেঁটে যাচ্ছে নাকি একটু? হ্যাঁ, ঘেঁটে যাচ্ছে একটু। এবার আমি একটু বলি, খুব সহজভাবে বলার চেষ্টা করছি। এটা আগে বলে দিই, অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল কনসিয়াসনেসটা কি না। হি ওয়াজ ডিপলি রুটেড ইন অ্যাবস্ট্রাক্ট ফিলোসফিক্যাল কনসেপ্টস সাচ অ্যাজ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত কি করে? ব্রহ্মের রিয়েলাইজেশনের উপর এমফাসাইজ করে, জোরপূর্বক বলা হয় বা জোর দেওয়া হয়। এই ব্রহ্ম বলতে ব্রহ্ম দেবতার কথা বলা হচ্ছে না, ঠিক আছে? ইট ইজ দ্য আলটিমেট ট্রুথ, ইট ইজ দ্য আলটিমেট ট্রুথ অ্যান্ড দ্য ইউনিটি অফ অল এক্সিস্টেন্স। এবং পৃথিবীতে যারা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, তাদের প্রত্যেকের সহাবস্থান, তাদের প্রত্যেকের এক্সিস্টেন্সের ইম্পর্টেন্স আছে। একটু বাউন্সার গেল, আরও সহজ করে বলছি। ক্লাস 10-এ একটা কবিতা পড়েছিলাম ফেবল বলে, ঠিক আছে? যা 10-এ আমার কাছে পড়েছিল তাদেরকে আমি কনসেপ্টটা একটু বলেছিলাম, তাই তো? ট্রান্সেন্ডেন্টালিজম, দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে বোধহয়, নাকি? যা 10-এ পড়েছে তারা জানো, ঠিক আছে? এবার ওই মতবাদ, ওইটা র্যালফ ওয়াল্ডো এমারসন কি বলতে চাইছে, যেমন ওই কবিতাটার মধ্যে একটা কাঠবেড়ালি একটা পর্বতের গল্প বলা হচ্ছে, তাই তো? মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেলের ঝগড়া হচ্ছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মাউন্টেনটার যেমন পৃথিবীতে গুরুত্ব আছে, ঠিক স্কুইরেলটারও গুরুত্ব আছে। মাউন্টেনটা যেটা পারে সেটা স্কুইরেলটা পারে না, স্কুইরেলটা যেটা পারে সেটা মাউন্টেন পারে না, তাই তো? তাহলে উভয়ের সহাবস্থান পৃথিবীতে প্রয়োজন। ঠিক অদ্বৈত বেদান্ত তাই বলছে, পৃথিবীতে প্রত্যেক মানুষ, প্রত্যেক এলিমেন্টের কোএক্সিস্টেন্স ভ্যালিড। প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী, প্রত্যেক উদ্ভিদের প্রত্যেকের এক্সিস্টেন্সের ইম্পর্টেন্স রয়েছে। কোনো চাপ লাগলো? অদ্বৈত বেদান্তর মূল কথা কি কি? মূর্তি পূজা বিশ্বাস করে না, আলটিমেট ট্রুথ বা আলটিমেট ব্রহ্মতে বিশ্বাসী, এবং পৃথিবীর সমস্ত এলিমেন্টসের এক্সিস্টেন্সে বা ইউনিটি অফ অল এক্সিস্টেন্সে এরা বিলিভ করে। এনিবডি, এনি ডাউট? এগোই, এবার কালী পূজায় আসি। ডিভোশন টু দ্য ডিভাইন মাদার alongside his philosophical pursuits, Vivekananda exhibited a profound devotion to the divine mother, particularly to Kali. The aspect of his consciousness involved a personal emotive connection with the divine, often expressed through worship and reverence. আচ্ছা,
একটু ঠান্ডা মাথায় বোঝো যেটা বলছি। স্বামী বিবেকানন্দ মূর্তি পূজায় বিশ্বাস করতেন, কথাটা পুরো ভুল। তাহলে কেন মূর্তি পুজো করতেন? অদ্বৈত বেদান্তে বিশ্বাসী বলে মূর্তি পূজার বিরোধী, কিন্তু কালী পুজো যখন করতেন সে দেবী কালীর মূর্তির সামনেই পুজো করতেন। কেন করতেন কনসেপ্টটা ঠান্ডা মাথায় বোঝো। এখন তো, আচ্ছা সহজভাবে বলছি, এখন তো আমাদের কাছে সোশ্যাল মিডিয়া অনেক কিছু ব্যাপার রয়েছে। সাপোজ কারোর বাবা, কারোর দাদা হয়তো আর্মিতে আছে বা হয়তো অন্য কান্ট্রিতে থাকে, ঠিক আছে? এবার তার বাবা বা তার দাদার বা তার দিদির যে কোনো কারো, ধরো বা ওই ভদ্রলোকেরও তার ফ্যামিলির কথা মনে পড়ছে, ঠিক আছে? তাহলে তার ইনস্ট্যান্ট তাকে ফিল করার একটাই উপায় থাকে, যেন ফটো দেখা। আমি 90s-এর কথা বলছি, আমি 80s-এর কথা বলছি। ওই একটাই উপায় থাকতো তো, ফটো দেখবো। কারণ লেটার পাঠালে তো লেটার অনেক সময় লাগবে, তাদের কথা খুব মনে পড়ছে, পার্সে ছবি রাখা হতো, ছবিটা বের করে দেখতো, বা পকেটে ছবি রাখতো, ছবিটা বের করে দেখতো। অ্যাম আই কারেক্ট অর রং? বুঝতে পারলাম না, পারলাম না? ক্লিয়ার তো? তো স্বামী বিবেকানন্দের কাছে দেবী কালী ঠিক একই জিনিস। সেই দেবী কালীর মূর্তিটা জাস্ট সেই ফটোর মতো কাজ করছে। উনি অ্যাকচুয়াল উপাসনা করছেন এনার্জি অফ দ্য গডেস কালী। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম, খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারলাম? ইউটিউবে আমি এত কিছু বলিনি, তাই তো? হ্যাঁ, দেখো, এটা সত্যি কিছু কথা বলে দিই, ঠিক আছে? মানে যেগুলো যদি বলা, জানি না ঠিক না ভুল, সবই যদি ইউটিউবে দিয়ে দিই, তাহলে তোমরা যে আমার কাছে আসছো কষ্ট করে পড়তে, এক্সট্রা তখন তোমাদের কি বেনিফিট হবে? হ্যাঁ, এটা নয় যে ওদের কোনো বেনিফিট হবে না, ঠিক আছে? এবার এত ভেঙে ভেঙে যদি বোঝাই, দেখো না, এইটুকু বলতে আমার আধা ঘন্টা সময় লেগে গেল, এখনো ব্যাকগ্রাউন্ডই ক্লিয়ার করতে পারিনি, ঠিক আছে? তো লোকে আমার ভিডিও দেখবে না, গরিব মানুষ না। বুঝতে পারলাম? এটা ক্যামেরাটা, ছবি ঠিকঠাক করতে গেলে 1 লাখ টাকার একটা ক্যামেরা লাগবে, যেটাকে পিটিজেড ক্যামেরা বলা হয়। তুমি দেবে, গিফট করবে? আচ্ছা, তাহলে আমরা দুজনেই গরিব, তাহলে চেপে যাই নিজে কষ্ট নিয়ে। Good. তাহলে আমার সেই আনন্দে একটা ক্যামেরাটা গিফট করে দাও তাহলে। হ্যাঁ, গোপ্রো হচ্ছে তোমার ভ্লগিং এর জন্য ভালো, এইগুলোর জন্য গোপ্রো ভালো না। গোপ্রো ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট করে, আমার ওয়াইড অ্যাঙ্গেল শ্যুট দরকার নেই। আমি তোমাকে আশীর্বাদ দেবো, সব থেকে দামি যেটা, ঠিক আছে? মাদার ওয়ার্শিপ, আবার বলছি, সেই কনসেপ্ট ধরে আবার বোঝাচ্ছি। মাদার ওয়ার্শিপ আর ফিলোসফিক্যাল রিকনসিলিয়েশন, ঠিক আছে? স্বামী বিবেকানন্দা's devotion to the mother, especially the worship of Kali, and his recognition of the mother's presence in both good and dangerous aspects of life, তাই তো? আমরা মনে করি যে ঈশ্বরের উপস্থিতি শুধু পজিটিভ জায়গাগুলো রয়েছে। স্বামী বিবেকানন্দের মতে জীবনের ভালো, পৃথিবীর ভালো এবং ভয়ঙ্কর উভয় রূপেই দেবী কালীর উপস্থিতি রয়েছে, ঠিক আছে? কারণ আমরা জানি, দেখবে শ্মশান কালী যে হয়, কালী ঠাকুর অনেক রূপ আছে, তো শ্মশান কালী যেটা হয়, শ্মশান কালীর একটু ভয়ঙ্কর রূপ আছে, তাই না? যেটুকু আমি যতদূর জানি, কারণ পুরোপুরি আমি জানি না বা অত কিছু, আমার যতটুকু আমি পড়ে জানতে পেরেছি। ঠিক বললাম না ভুল বললাম? তাই না? শ্মশান কালী হয়, ভীমা কালী হয়, তাই না? ছিন্নমস্তা কালী হয়, যেটুকু আমি জেনেছি। হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? হুম, দেখা যাক। হুম, আমি পড়ানো ডিস্টার্ব করতে দেবো না আমি। বুঝতে পারলাম? সো দ্যাটস ওয়াই স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবনের ডেঞ্জারাস অ্যাসপেক্টগুলোতেও দেবী কালীর উপস্থিতি রয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? তাই তো?
আর ফিলোসফিক্যাল রিকনসিলিয়েশন কি? ফিলোসফিক্যাল রিকনসিলিয়েশন ডিসকাসেস দ্য প্রবলেমস অফ রিকনসাইলিং স্বামী বিবেকানন্দা's devotion to the divine mother with his own religion. He expressed his desire for a different understanding of spirituality following the philosophy of Advaita. এই ভাষাটা আমি তোমাদের জটিল করে বলবো না, একটু আগে যেটা বললাম, ঠিক আছে, একটু আগে যেটা বললাম ওই ফটো দিয়ে মনে রাখার ব্যাপারটা, এটা সেম জিনিস, এটা আর কিছুই নয়। ঠিক আছে, নিজের চেতনা, নিজের এক আইডিওলজির সঙ্গে নিজের আরেক আইডিওলজির ইউনিয়ন ঘটাচ্ছেন স্বামী বিবেকানন্দ। ক্লিয়ার হলো? কমপ্লেক্স লাগছে? কোন জায়গাটা কমপ্লেক্স লাগছে আমাকে বলো, কেন সব জায়গায় কমপ্লেক্স লাগছে? কেন ভুলে যাবে? এই তোমাদের কমপ্লেক্স লাগলো? হ্যাঁ, এখনো পর্যন্ত কার কার কমপ্লেক্স লাগলো বলো? মাথায় এটা ঢুকিয়ে দাও যে আমি এর আগে পড়েছি, আমার কমপ্লেক্স লেগেছে, এটা বের করে দাও। এখন যেটা ব্ল্যাঙ্ক হয়ে পড়ো। এখন আমি আবার বলছি, সিস্টার নিবেদিতা বুঝতে অসুবিধা হলো? শারদানন্দকে বুঝতে অসুবিধা হলো? স্বামী বিবেকানন্দের সঙ্গে সিস্টার নিবেদিতা সাক্ষাৎ কি করে হয় বুঝতে অসুবিধা হলো? কেন সিস্টার নিবেদিতা লিখলেন বুঝতে অসুবিধা হলো? দ্বৈত চেতনা বিশাল একটা কনসেপ্ট, বুঝতে সমস্যা হলো? কোন জায়গাটা বুঝতে সমস্যা হলো আমাকে বলো? আমি আবার বলছি, অবশ্যই কালী ঠাকুরের মূর্তির সামনে বসেই উপাসনাটা করতেন, কিন্তু উনি মূর্তিটাকে পুজো করতেন না, উনি মূর্তিটাকে পুজো করতেন না। একটু আগে একটা কথা বললাম, 1980s বা 1990s কারণ বাবা যদি মিলিটারিতে থাকে তা বাবার কথা বিশাল মনে করছে, তা এমনি বাবাকে মনে করতে পারে, তাহলে ফটো দেখে কেন মনে করে বলো? কেন মনে করে? কেন মনে করে? এই গো, তাহলে তো বড্ড চাপের বিষয়। আচ্ছা, এই কনসেপ্টটা যেটা আমি বললাম বুঝতে খুব সমস্যা হলো? খুব সমস্যা হলো বুঝতে? বুঝতে সমস্যা এই কারণেই হলো, আমি যখন বললাম তুমি ধাঁধা তাকিয়ে গল্প করছিলে। না না না, আমি দেখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার কয়েকটা কি নোটস, কয়েকটা শব্দ যেটা টেক্সটে পাবো, ঠিক আছে, এক্সপ্লেন করে দিই আগেই, টেক্সট পড়ানোর আগেই এক্সপ্লেন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী বানান এটাই মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞানী বানান। বললাম না ফাজলামি মেরো নাচের ক্লাসটায়, যদি ফাজলামি মারো হয় আমি পেটাতে বাধ্য হব, না ক্লাস থেকে বের করতে বাধ্য হবো, কেন তোমার জন্য গোটা ক্লাসকে ডিস্টার্ব হতে আমি দেবো না। ঠিক আছে, ইয়ার্কি ফাজলামো ক্লাসে ইয়ার্কি ফাজলামি আমরা সবাই মিলে করেছি, আজকে ক্লাসটা সিরিয়াসলি বুঝতে হবে, মাথা ঠান্ডা করে বুঝতে হবে। তো আমি চাই তোমরা আজকে মাথা ঠান্ডা করে থাকো, কেননা আমি যদি আজকে মাথা গরম হয়ে যায় তাহলে হতে পারে দেবী কালী আমার ওপর ভর করতে পারে। ঠিক আছে, আর সেই ডেঞ্জারাস রূপটাই হয়তো ভর করবে। কি? কে কি বললো? না, করে যাবে ভর? আচ্ছা, তাহলে আমি একবার দেখাই কিরম করে তারা। হ্যাঁ, কই আমার খানাটা কোথায় গেল এখানে? হ্যাঁ, এটা ইউনিক খাঁড়া, এটা এই খাঁড়াটা ইউনিক খাঁড়া। হ্যাঁ হ্যাঁ, চলো দেখো, এই খাঁড়ায় প্রাণ যাবে না, একটু না হয় রক্ত বেরোবে। ঠিক আছে, ব্রহ্মজ্ঞানী বোঝো এবার। আচ্ছা, ব্রহ্ম মানে কি বললাম? একটু আগেই বললাম, ব্রহ্ম মানে, ব্রহ্ম মানেটা কি বললাম? সবাই চুপ, স্নেহা বলো।
দেখি কি তুমি কথা শুনছো। ও বলতে চাইলো দেবতাকে অবিশ্বাস আর কোনো ঠাকুর নয়। আমি এটাই বোঝালাম ব্রহ্ম মানে। ব্রহ্ম মানে কি? আলটিমেট ট্রুথ, চরমতম সত্য। ঠিক আছে, এর থেকে বড় কিছু সত্য হতে পারে না। ব্রহ্ম মিন্স আলটিমেট ট্রুথ। আর জ্ঞানী মানে কি? যে জানে। সব জানে নয়, যে জানে। তাহলে ব্রহ্ম মানে আলটিমেট ট্রুথ, আর জ্ঞানী মানে নোয়ার। আমি বলতে পারি হু নোজ বা নোয়ার। ঠিক আছে, তাহলে ব্রহ্মজ্ঞানী মিন্স দ্য ওয়ান হু নোজ দ্য আলটিমেট ট্রুথ। এমন একজন মানুষ যে সর্বোচ্চ বা সুপ্রিম সত্যটাকে যে জানে, এই হলো ব্রহ্মজ্ঞানী। জানতাম ব্রহ্মজ্ঞানী কাকে বলে? চাপ লাগলো ব্রহ্মজ্ঞানী যে বোঝালাম? ঠিক আছে, ব্রহ্মজ্ঞান বলতে আমরা যে এই ধরো লোভ লালসা মায়া মমতা এসবের মধ্যে আটকে আছি, এসব ছাড়িয়ে যেটা উপলব্ধি সেটাই ব্রহ্মজ্ঞান। ঠিক আছে, সেটাই হয় ব্রহ্মজ্ঞান। বেশি ডিটেলে ঢুকছি না। মানে আমাদের মতো আম পাবলিকের, ঠিক আছে, ব্রহ্মজ্ঞান লাভ করা অতটা সম্ভব নয়। ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, সংসারের মায়া ত্যাগ করতে হবে। করবে স্নেহা? ও অ্যান্ড্রয়েড ফোনেই সন্তুষ্ট, ও অ্যান্ড্রয়েড জ্ঞানীও। দেখ কি বলছে দেখো, তাহলে বুঝতে পারলাম। তাহলে a ব্রহ্মজ্ঞানী ইজ ওয়ান হু হ্যাজ অ্যাটেন্ড দ্য হাইয়েস্ট নলেজ, যে সর্বোচ্চ জ্ঞান লাভ করেছে, অর নলেজ অফ ব্রহ্ম, বা যে ব্রহ্মের জ্ঞান লাভ করেছে, দ্য আলটিমেট ট্রুথ ইন হিন্দু ফিলসফি। হিন্দু ফিলসফিতে এটাই হচ্ছে সর্বোচ্চ সত্য, তাই তো? তাই তো, যারা সন্ন্যাস লাভ করে উপলক্ষ্য কি থাকে? যে ব্রহ্মজ্ঞান লাভ করব, তাই না? বুঝতে পারলাম। এবার আমি তোমাদের যেটা বললাম যে ব্রহ্ম মানে আলটিমেট অর গড বা আলটিমেট ট্রুথ, ঠিক আছে, আর জ্ঞানী মানে নোয়ার। এবার দুটো মিলিয়ে হচ্ছে যে ব্রহ্মের জ্ঞান লাভ করেছে, মানে যে সর্বোচ্চ সত্যের জ্ঞান লাভ করেছে, সেই হচ্ছে ব্রহ্মজ্ঞানী। কমপ্লেক্স লাগলো ম্যাডাম? কি নাম তোমার যেন? রিফা? কমপ্লেক্স লাগলো? বাবু মিলন, তানিশা, এত দূর চাপ লাগলো কিছু? আচ্ছা, শ্বেতা মাথায় ঢুকলো? সৃজা? চলো। হুম, এবার নেক্সট কথা হচ্ছে সমাধি। সমাধি মানে কি? না, এবার এখানে সমাধি বলতে কি বোঝানো হচ্ছে, লেট মি এক্সপ্লেন। আচ্ছা, তোমরা ধ্যান বোঝো? ধ্যান, হুম, আমরা ধ্যান করি, পাহাড়ের মধ্যে ধ্যান করছি, হয়তো একটা চোখ খুলে ক্যামেরার সামনে তাকাই যদি কেউ ছবি তোলে। ঠিক আছে, তো যাই হোক, তা আমরা ধ্যান করি, মিছিমিছি ধ্যান করি। এবার তুমি যখন ধ্যানটা সত্যি সত্যি করতে পারবে, ঠিক আছে, যখন সত্যিকারে ধ্যানে মগ্ন হবে, তখন সেটা হবে সমাধি লাভ। সমাধি মানে মারা যাওয়া নয়। ঠিক আছে, সমাধি মানে মারা যাওয়া নয়। বুঝতে পারলাম? সমাধি রেফার্স আ ডিপ স্টেট অফ মেডিটেশন। ধ্যানের ডিপ, গভীর একটা বা নেক্সট স্টেজ হচ্ছে মেডিটেশন, তাই তো? আমরা ধরো মেডিটেশনে একটা ধরো ক্যাম্পও হচ্ছে, আমাদের সবাই মিলে মেডিটেশন করছি, ঠিক আছে, পাশের জনের দিকে এরকম তাকাচ্ছি, ও কি করছে, এরকম করে তাকাচ্ছি, ও কি করছে, তাই তো? হয়তো নাকি এরকম? না, তোমরা করোই না আওয়াজ। Or the trance in which one experiences oneness for the purpose of meditation or experience. আচ্ছা, এই ধ্যানের উদ্দেশ্য কি কেউ বলতে পারবে আমাকে? মনটাকে শান্ত রাখার?
ধ্যানের আলটিমেট লক্ষ্য কি, কে বলতে পারবে? হুম, আচ্ছা, আমি এই জিনিসটা এই যে সমাধি ব্যাপারটা বলছো, এই জিনিসটা প্রত্যেকটা রিলিজিয়ানে রয়েছে, ঠিক আছে? ইসলাম রিলিজিয়ানেও রয়েছে। কি করে? দেখেন, নামাজ যখন পড়া হয় নিয়ত করা হয়, ঠিক তো? নিয়ত যখন করা হয় তখন অ্যাকচুয়ালি নিয়তটার মিনিংটা কি? যে নিজেকে পরমাত্মার সঙ্গে ইউনাইট করে দেওয়া। সমাধিও তাই, নিজেকে পরমাত্মার সঙ্গে ইউনাইট করে দেওয়া। দেখো, সব ধর্ম একই কথা বলে, তাই তো? আমরা এই মাথা মোটা শুধু ধর্ম ধর্ম ভেদাভেদ ভেদাভেদ করে বেড়াই, তাই তো? ঈশ্বর মানুষ বানিয়েছিল, তো বিভিন্ন রিলিজিয়নে এই কনসেপ্টটাকে বিভিন্নভাবে বলা হয়, ঠিক আছে? তো সমাধি মানে কি বললাম, না ঈশ্বরের সঙ্গে নিজেকে এক করে দেওয়া, ঠিক আছে? না আমরা কি করি, নামাজ পড়লেও ওই কি হয়, পাশে এরকম করে টেনা চোখে তাকাচ্ছি, সিজদা দিচ্ছি, এরকম করে তাকাচ্ছি, সিজদা দিকে দেখছি ধুলো পোড়ায় ফু ফু করে ফু দিচ্ছি, তাই তো? এসব করা হয়তো নাকি? তুমি করো? তাহলে ভালো কথা। রিমার জীবনে অনেক প্রশ্ন হয়, তোমাকে একদিন ডাকবো, সমস্ত যত প্রশ্ন আছে একদিন সলভ করবো, তোমার চেষ্টা করবো, যদিও আমি ব্রহ্মজ্ঞানী নই, পারবো না। এই মেয়েটার জীবন অনেক জোট। না, ও ব্রহ্মজ্ঞানী, আমি একটু জ্ঞান লাভ করার চেষ্টা করবো। না ম্যাডাম, ময়রা কোয়েম বলে নিজে দইটা টকে গেছে, টক দই বলে বেঁচে দেয় ময়রা। ওই কি বাবা, লাস্টে আজকে আমার টাইম হবে না আজকে। হ্যাঁ যে ওইটা তো ভুংচাং কথা হয়ে গেল। আমি আগেই বললাম না, আজকে ক্লাসটা ফাজলামি মেরো না। বুঝতে পারলাম। আচ্ছা, নেক্সট চলো, অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত বেদান্ত, ঠিক আছে? এই এই, অদ্বৈত বেদান্ত, অদ্বৈত দ্বৈত মানে কি? আলটিমেট ট্রুথ, তাই? অদ্বৈত মানে কি? দ্বৈত দুটো, অদ্বৈত মানে একটা, তাই তো? দ্বৈত মানে দুটো, আর অদ্বৈত মানে একটা, যে দুটো হতে পারে না, ডাবল হতে পারে না, তাই তো? এবার অদ্বৈত ফিলোসফি মানে হচ্ছে, ইংলিশে বলা হয় নন ডুয়ালিজম, সেটা ডুয়াল নয়, নন ডুয়ালিজম, ঠিক আছে? এখানে কি বলা হয়, a school of Hindu philosophy that emphasizes the oneness or non-duality of the self, যেটাকে আত্মন বলা হয়, and the ultimate reality of ব্রাহ্মণ, ঠিক আছে? হিন্দু ফিলোসফিতেও এই ব্রহ্ম কথার মেনশন আছে, তাই তো? আচ্ছা, সমস্ত কিছুর সৃষ্টির মূল উৎস ব্রহ্মই তো, নাকি? ঠিক বললাম না ভুল বললাম? তাই তো? তাহলে এই ব্রহ্মের কথা হিন্দু ফিলোসফিতেও, সরি, হিন্দু ফিলোসফিতেও বলা আছে তো, নাকি? ঠিক আছে। আর সেলফ বা আত্মন যাকে বলা হয়, ব্রাহ্মণের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে আত্মাকে ইউনাইট করা হবে, এটাই হচ্ছে অদ্বৈত ফিলোসফি। বুঝতে পারলাম না, পারলাম না? ঠিক আছে, একটু ডিটেলে বলবো এই জায়গাটা। বলো, বলবো, সিম্পল করে বলি। অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত, দ্য ইন্ডিভিজুয়াল সেলফ, যেটাকে আত্মন বলা হয়, মানে তুমি নিজে, তোমার নিজের সত্তা, ইজ আইডেন্টিক্যাল টু দ্য আলটিমেট রিয়ালিটি। আইডেন্টিক্যাল মানে কি গো? আইডেন্টিক্যাল মানে হচ্ছে কপি, আইডেন্টিক্যাল মানে হচ্ছে কপি। বলা হয় নাকি, কোনো ক্রিয়েটার যখন ক্রিয়েশন বানায়, সে নিজের আদলে ক্রিয়েশন বানায়, ঠিক আছে? সে নিজের আদলে ক্রিয়েশন বানায়। আচ্ছা, দেখবে যে সমস্ত দেবদেবীর মূর্তি আছে, তাই তো? যে সমস্ত দেবদেবীর মূর্তি আছে মানুষের মতোই দেখতে তো, একটু চেঞ্জেস হয়তো রয়েছে, বাট আলটিমেটলি মানুষের মতোই দেখতে তো। ঠিক বললাম না ভুল বললাম? দেবী দুর্গা মানুষের মতোই মুখ, মানুষের মতোই হাত, এবার হাত বেশি আছে, ঠিক আছে?
তো বলা হয় নাকি ক্রিয়েটার যখন কোনো ক্রিয়েশন বানায়, নিজের কোনো ক্রিয়েশন বানায়, সে নিজের মতো বানায়, ঠিক তো? তার মানে ঈশ্বরও যখন আমাদের সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর নিজের মতোই আমাদের সৃষ্টি করেছে, তাই আমরা বলতে পারি ঈশ্বর আর আমরা একই রকম দেখতে, এটাই বলা হয়। কি কোশ্চেন বল মা? আমি জানি না, পড়িনি। ঠিক আছে, টু দ্য আলটিমেট রিয়ালিটি অফ ব্রহ্মা বা ব্রাহ্মণ অ্যান্ড দ্য পারসিভড ডুয়ালিটি বিটুইন দ্য ব্রাহ্মণ সেলফ অ্যান্ড ব্রাহ্মণ ইজ অ্যান ইলিউশন। মায়া শব্দটা শুনেছো? মায়া। তো যতক্ষণ আমরা মনে করছি ঈশ্বর এবং আমরা দুটো আলাদা, এই আলাদা হওয়ার মাঝখানে একটা ভেদ আছে, পাঁচিল আছে, সেই পাঁচিলটার নাম হচ্ছে মায়া বা ইলিউশন। ঠিক আছে, মোহ মায়া যেটাকে বলা হয়, ঠিক আছে, এটা শুধু মোহ মায়া। আমরা যে ভাবছি এই পৃথিবী, এই আত্মীয় স্বজন, ঠিক আছে, এই পার্থিব সুখ, এগুলো জাস্ট মোহ মায়া ছাড়া কিছুই নয়। ঠিক আছে, আমরা সবাই শুনেছি যে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এটা নিছক মায়া মাত্র, আর কিছুই নয়। আমরা এগুলো সবাই জানি, সবাই আজ বলে এই কথাটা কেউ শুনিনি এরকম আছি? এটা আমরা সবাই জানি পৃথিবীতে সব ছেড়ে চলে যেতে হবে, বাট তবুও আমরা এই মায়ার পিছনে ছুটে বেড়াই। দ্যাট মিনস আমরা নিজেকে ঈশ্বরের সঙ্গে ইউনাইট করতে পারিনি। This philosophy teaches the liberation, বা যেটাকে মোক্ষ বলা হয়, মোক্ষ লাভ। মোক্ষ লাভ সহজ বিষয় তা তো নয়। তো যখন তুমি নিজেকে এবং ঈশ্বরকে একায়িত করতে পারবে, তখন তোমার মোক্ষ লাভ হবে। বুঝতে পারলাম? ইজ অ্যাটেইনড থ্রু দ্য রিয়েলাইজেশন অফ নন ডুয়াল নেচার অফ রিয়ালিটি। এবং যখন তুমি এই দ্বৈত চেতনাটা সরিয়ে অদ্বৈত চেতনা নিজের মনের মধ্যে লাভ করতে পারবে, তখনই তুমি হবে ব্রহ্মজ্ঞানী, তখনই তোমার হবে মোক্ষ লাভ। বুঝতে পারলাম? বলা হয় নাকি স্বামী বিবেকানন্দ নিজের মৃত্যুর সময় জানতেন, কখন উনি মারা যাবেন। ঠিক আছে, বুঝতে পারলাম? কারো কোনো ডাউট এত দূর বাচ্চা? হুম, আমি আগেই বলছি এই কনসেপ্টটা মাথা থেকে বের করো, যে আমার মাথার উপর দিয়ে যাবে, এটা কমপ্লেক্স। যেটা যেটা বোঝাচ্ছি সেটা সেটা মাথায় ঢোকাও। এখনো পর্যন্ত যেটা বললাম চাপ লাগলো তানিশা? আমি কথা হচ্ছে পরেরগুলো চাপ লাগবে না। হুম, তা সেটা ক্লাস একটা ডিটেলে বলে দেবো, স্বামী বিবেকানন্দের, গোটা স্বামী বিবেকানন্দের উপর একটা আলাদা করে একদিন ক্লাস নেব। ঠিক আছে, ওটা সিলেবাসের বাইরে ওটা। ঠিক আছে, দিয়ে পরের দিন তারপর একটা পরীক্ষাও নেব। ঠিক আছে, ফাইনালি আমরা এবার টেক্সট শুরু করি। ঠিক আছে, ঘুম পেয়ে গেল তোদের নাকি রে? আমি 4:30টার সময় উঠেছি। বাহ, পড়াশোনা করছিলে? দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। স্বামী মানে স্বামী বিবেকানন্দ, আই প্লিজ, হাই চুপ এবার। দ্য স্বামী মানে স্বামীজি, অ্যান্ড মাদার ওয়ার্শিপ মানে দেবী কালীর উপাসনা বা পূজা বাই সিস্টার নিবেদিতা। The story of the glimpses which I caught of this part of Swami's life would be singularly incomplete. Incomplete মানে কি? অসম্পূর্ণ। Glimpses মানে ঝলক, I caught মানে যেটা আমি পেলাম, of this part of Swami's life, স্বামীজির জীবনের যেই পার্টটা বা স্বামীজির জীবনের যে ঝলকটা আমি লাভ করেছি বা আমি দেখেছি বা আমি এক্সপিরিয়েন্স করেছি, ঠিক আছে, সেটা সম্পূর্ণরূপে ইনকমপ্লিট হবে। কেন? যদি না, ইফ ইট কন্টেন নো মেনশন অফ হিজ ওয়ার্শিপ অফ দ্য মাদার, তাহলে সেই মায়ের যদি উল্লেখ না করি, তাহলে স্বামীজির জীবনের যে জীবন যে আমি দেখেছি, সেটাকে যে আমি তোমাদের কাছে এক্সপ্লেন করছি, সেটা সম্পূর্ণ হবে না। ঠিক আছে, মানে স্বামীজির জীবনকে যদি বর্ণনা করতে গেলে
এই মাদার ওয়ার্শিপের কথাটা বা দেবী কালীর ওয়ার্শিপের কথাটা অবশ্যই বলতে হবে, না বলেই নয়। ক্লিয়ার? আচ্ছা, স্পিরিচুয়ালি স্পিকিং মানে আধ্যাত্মিকভাবে বলতে গেলে আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, আমি সর্বদা অনুভব করেছি, দ্যাট দেয়ার ওয়্যার টু এলিমেন্টস অফ হিজ কনসিয়াসনেস, ওনার চেতনার মধ্যে দুটো এলিমেন্টের উপস্থিতি ছিল, দুটো জিনিসের উপস্থিতি ছিল। আচ্ছা, কি কি তোমরা জানো? একটু আগেই বললাম, কি কি পিয়াসা? একটা অদ্বৈত বেদান্ত, আর একটা কি? এক্স্যাক্টলি, একটা কালী পুজো, একটা অদ্বৈত বেদান্ত। এই তো ব্যাপার। কোয়েশ্চেন আসবে, হোয়াট ওয়্যার দ্য টু এলিমেন্টস অফ কনসিয়াসনেস ইন স্বামী বিবেকানন্দ? কি কি লিখবো? একটা হবে বিলিফ ইন অদ্বৈত ফিলোসফি, আর সেকেন্ড হচ্ছে ওয়ার্শিপ অফ গডেস কালী বা মাদার কালী। বুঝতে পারলাম? ঢুকছে? নেক্সট, আনডাউটেডলি, আনডাউটেডলি মানে হ্যাঁ নিশ্চিতভাবে বা নিঃসন্দেহে, হি ওয়াজ আ বর্ন ব্রহ্মজ্ঞানী, উনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী ছিলেন। ঠিক আছে? এই ধরনের মানুষ মানে ঈশ্বর ওয়াক্ত লেকার এনে বানাতা হয়, তাই না? গড গিফটেড এগুলো। স্বামী বিবেকানন্দ বলো, এপিজে আব্দুল কালাম বলো, ঠিক আছে, মানে এই মানুষগুলো সিরিয়াসলি, আমরা 12-এ এপিজে আব্দুল কালাম পড়বো, ঠিক আছে? যখন এপিজে আব্দুল কালাম পড়বো, ওখানে দেখবো এপিজে আব্দুল কালাম একটা হিন্দু লোকালিটিতে থাকতেন, স্পষ্ট বলা হয়েছে ওখানে। এই সরি, ভুল বললাম, একটা মুসলিম লোকালিটিতে থাকতেন, ঠিক আছে? এলাকাটা প্রিডমিনেন্টলি মুসলিম ছিল। এপিজে আব্দুল কালাম যখন পড়বো 12-এ, তো একটু একটু বলে দিই। দিয়ে এপিজে আব্দুল কালামের বাবা একজন ইমাম ছিলেন, জানো? ইমাম, ইমাম হচ্ছে যেরকম পুরোহিত হয় ঠিক সেরকম ইমাম হয়, দেখবে মানে একজন আল্লাহু আকবার বলে, তারপর সবাই আবার নামাজটা পড়া শুরু করে, ঠিক আছে? সেই মানুষটা হচ্ছে ইমাম, ঠিক আছে? এপিজে আব্দুল কালামের বাবা একজন ইমাম ছিলেন। ওনার একজন খুব বেস্ট ফ্রেন্ডের নাম জানো? পাকশি লক্ষ্মণ শাস্ত্রী। উনি কি করতেন জানো? রামেশ্বরম কিসের জন্য ফেমাস গো? শিব মন্দিরের জন্য। শিব মন্দিরের হেড পুরোহিত ছিলেন পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, দুজনে বেস্ট ফ্রেন্ড ছিলেন। প্রতিদিন সন্ধ্যেবেলায় বসে গল্প করতেন, ধর্ম নিয়ে গল্প। একজন ধুতি পাঞ্জাবি পরে, একজন পাঞ্জাবি পায়জামা পরে ধর্ম নিয়ে গল্প করছে। তাহলে এর থেকে বোঝা যায় যে আলটিমেট রিয়ালিটি, আলটিমেট ট্রুথ একই, তাই তো? এখানেও তাই পাবো। শ্রীরামকৃষ্ণের একটা কথা আজকের ক্লাসে নয়, সেকেন্ড ক্লাসে বলবো একটা, ঠিক আছে? এই টেক্সটটা অনেক কিছু বোঝারও আছে। সিরিয়াসলি আমি বেশ খুশি যে এই ধরনের চ্যাপ্টারগুলো দেওয়া হচ্ছে। এটাকে বার্ডেন হিসেবে না নিয়ে বোঝার চেষ্টা করো, কেন লিটারেচার, সব লিটারেচার একই ফ্লেভার দেয় না। অন্যদিকে অ্যাজ ইউ লাইক ইট পড়লাম, ওখানে একরকম ফ্লেভার পেলাম, ম্যাকবেথ পেলাম একরকম ফ্লেভার পেলাম, ঠিক আছে না? ওথেলোতে আরেক রকম ফ্লেভার পেলাম, অ্যাস্ট্রোলজার্স ডেতে আরেক রকম ফ্লেভার পেয়েছি, তাই না? তো ফ্লেভারগুলো উপভোগ করো। বারবার বলেছি লিটারেচার এখান থেকে নয়, লিটারেচার এখান থেকে পড়তে হয়, ঠিক আছে? দাঁত বের করে নয়। ঠিক আছে, আনডাউটেডলি হি ওয়াজ আ ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে? উনি জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী ছিলেন। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, রামকৃষ্ণ পরমহংসদেব বারংবার এই একই কথা বলে গেছেন যে স্বামী বিবেকানন্দ জন্ম থেকে ব্রহ্মজ্ঞানী। কেন? হোয়েন হি ওয়াজ অনলি 8 ইয়ার্স ওল্ড, আন্ডারলাইন করো, যখন মাত্র 8 বছর বয়স, সিটিং ইন ইস প্লে, খেলার ছলে ধ্যান করছে, ধ্যান ধ্যান খেলছে, যেটা আমরাও ছোটবেলায় পড়েছি, তাই তো? ধ্যান ধ্যান খেলতে গিয়ে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, উনি সমাধিতে এন্টার করার পাওয়ার ডেভেলপ করেছিলেন, ঠিক আছে? দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্রেভিটেটেড ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। এবার ওনার মতে যে ধার্মিক যে আদর্শগুলো ছিল সেগুলো পুরোটাই কি ছিল? অ্যাবস্ট্রাক্ট ছিল। অ্যাবস্ট্রাক্ট মানে কি গো? যার কোনো শেপ নেই,
ঠিক আছে, বাংলায় যদি লিখতে চাও তাহলে লিখে দিতে পারো বিমূর্ত। ঠিক আছে, বাংলায় যদি লিখতে চাও তো লিখতে পারো বিমূর্ত। আন্ডারলাইন করছো যে পয়েন্টগুলো বলছি আমি। তাহলে ওনার যে রিলিজিয়াস আইডিওলজিগুলো ছিল সেগুলো ছিল বিমূর্ত। ঠিক আছে, জানো ছোট থেকে স্বামী বিবেকানন্দ কোনোভাবে মূর্তি পূজায় মানে বিশ্বাসী করতেন না, জানো? জানো? জানো তো কথা, মূর্তি পূজা কোনোভাবে বিশ্বাস করতেন না। রামকৃষ্ণ পরমহংসদেবের, হ্যাঁ, সান্নিধ্যে আসার পর উনি দেবী কালীর উপস্থিতি বোঝান এবং তারপর থেকে উনি দেবী কালীর উপাসনা শুরু করেন। বুঝতে পারলাম? পৃথ্বী কেউ কাঁদছে কেন? ওকে মেরেছো নাকি কেউ? ও, অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ, এই শোনো, দ্য ভেরি রিভার্স অফ দোজ which are commonly referred to as idolatras. idolatras মানে কি? মূর্তি পূজা। idolatras মানে মূর্তি পূজা। পেয়েছো খুঁজে? ঠিক আছে, মানে কি বলবো, উনি রপ্ত করেছিলেন বা ওনার যে জ্ঞান ছিল, ঠিক আছে, বা উনি যেটার প্রতি বলতে পারো আকৃষ্ট ছিলেন। ঠিক আছে, in his youth and presumably, presumably মানে সম্ভবত, when he had already been some time under the influence of Sri Ramakrishna and sorry, he became a formal member of সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, উনি যখন ইয়াং ছিলেন, সম্ভবত যখন উনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন, ঠিক আছে, উনি ব্রাহ্ম সমাজ তো আছে, ব্রাহ্ম সমাজ অনেক কিছু দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তৈরি করেছিলেন অনেকভাবে ভাগ হয়েছিল। ঠিক আছে, ওইগুলো তোমাদের অত জানার নয়, ঘেঁটে যাবে বলে আমি তো বলছি না। বলতে পারো ওরই একটা ব্রাঞ্চ হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে, ব্রাহ্ম সমাজেরই একটা ব্রাঞ্চ হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ, এটাই মাথায় রাখো। তো ওনার ইয়াং এজে উনি কি করেছিলেন, সাধারণ ব্রাহ্ম সমাজের উনি একজন ফর্মাল মেম্বার হয়ে গেছিলেন। কারো কোনো ডাউট? ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা, ইংল্যান্ডে এবং আমেরিকাতে, হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেন্ট অন আ সোশ্যাল, অন এ স্পেশাল ফর্ম। ফর্ম মানে আকৃতি। তো উনি যখন আমেরিকা বা ইংল্যান্ডে স্পিচেস দিতেন, ঠিক আছে, উনি যখন ইংল্যান্ড আমেরিকাতে ভাষণ দিতেন, উনি কোনোদিন কোনো আকৃতির উপাসনার কথা উল্লেখ করেননি, বা আকৃতিকে উপাসনা করার কথাকে উনি প্রেজ করেননি বা সমর্থন করেননি। ঠিক আছে, মানে সোজা কথায় ওনার মতে ঈশ্বর নিরাকার। ঠিক তো? এটি তো, ঈশ্বর নিরাকার। The realization of Brahma was his only imperative. ব্রহ্ম জ্ঞান লাভ করা ছিল তার একমাত্র উপলক্ষ, মানে টার্গেট। যে ব্রহ্মজ্ঞান লাভ করা একমাত্র টার্গেট। অদ্বৈত ফিলোসফি ইজ অনলি ডক্ট্রাইন। ডক্ট্রাইন মানে বলতে পারো আদর্শ বা বিলিফ। ঠিক আছে, অদ্বৈত বেদান্ত ছিল তার একমাত্র আদর্শ, এবং দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি। ঠিক আছে, স্ক্রিপচারাল মানে কি বলতো, কি বলবো, বাংলা ঠিক মুখে আসছে না, গ্রন্থ। ঠিক আছে, বেদ উপনিষদ ছিল তার একমাত্র গ্রন্থ। কোনো চাপ লাগলো এতক্ষণ? প্রিচ মানে প্রেজ করা বলতে পারো, ঠিক আছে, সাপোর্ট করা বলতে পারো। বললাম, একটু জল খাই, গলা শুকিয়ে গেল। আমি প্রোভাইড করে দেবো। প্রিন্ট আউট লাগবে কি? হুম।
কোনটা বলো? ও দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মটা বুঝেছি। তুমি ইম্পারেটিভ মানে বুঝতে পারোনি, উপলক্ষ, টার্গেট। তাহলে এখান থেকে বুঝতে পারো তো রিয়েলাইজেশন অফ ব্রহ্ম থেকে উনি ওখানে গিয়ে কোনো রকম কোনো আকৃতি কোনো রকম মূর্তি পূজার কথা কোনোদিন বলেননি, ঠিক আছে। ওনার যে নিজস্ব আদর্শ ছিল, সে আদর্শ কি ছিল? ওনার উপলক্ষ ছিল, একটা টার্গেট ছিল। কি টার্গেট ছিল? আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, এটা ওনার একমাত্র টার্গেট ছিল। ডাউট আছে? আচ্ছা, অদ্বৈত ফিলোসফি ইজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রাইন। ডক্ট্রাইন মানে হচ্ছে কি বলবো, আদর্শ বলতে পারো, ঠিক আছে, আইডিওলজি বলতে পারো, নৈতিকতা বলতে পারো, ঠিক আছে, ধর্মোপদেশ বলতে পারো, ঠিক আছে। তো অদ্বৈত বেদান্ত ছিল ওনার একমাত্র আদর্শ, মানে উনি ওই আদর্শ ছাড়া কোনো আদর্শে বিশ্বাসী ছিলেন না। অদ্বৈত বেদান্ত, ঠিক আছে, কি না, নন ডুয়ালিজম, ঈশ্বর একটাই, ঠিক আছে। আর হচ্ছে বেদাস অ্যান্ড উপনিষদ, মানে বেদ এবং উপনিষদ ছিল তার একমাত্র স্ক্রিপচার, তার একমাত্র গ্রন্থ। উনি একমাত্র ওই একটাই গ্রন্থে বিশ্বাসী ছিলেন, বেদ এবং উপনিষদ। বেদ উপনিষদ ছাড়া উনি কোনো ধর্মগ্রন্থে বা কোনো গ্রন্থে উনি বিশ্বাসী ছিলেন না। ডাউট কোনটা? উপর থেকে 1 2 3 4 রিলিজিয়াস আইডিয়াস, মানে উনি যে ধার্মিক যে নলেজগুলো বা যে আইডিয়া ওনার ছিল, ঠিক আছে, যে ওনার জ্ঞান ছিল বা যে কনসেপ্ট ছিল, ঠিক আছে, টুয়ার্ডস হুইচ হি হারিয়ে গেল, দাঁড়াও, হি ন্যাচারালি গ্রেভিটেটেড, ঠিক আছে। তো ওনার যে মানে রিলিজিয়াস যে কনসেপ্ট ছিল, সহজ ভাষায় বলছি, ওনার যে রিলিজিয়াস যে সমস্ত কনসেপ্ট ছিল, ঠিক আছে, ধার্মিক যে সমস্ত আইডিয়া, আমাদের ধার্মিক আইডিয়া কি? কেউ যদি হিন্দু হয় তার ধার্মিক আইডিয়া হচ্ছে ঈশ্বর মূর্তি পূজা, ঠিক আছে। কেউ যদি মুসলিম হয় তার হবে নামাজ পড়া, ঠিক আছে। কিন্তু ওনার কাছে ধার্মিক আইডিয়া বলতে কি ছিল? তুমি গ্র্যাভিটেটেড মানেটায় হয়তো ফেঁসে যাচ্ছ। গ্র্যাভিটেট করা মানে কি বললাম ম্যাডাম, কি বললাম? আকর্ষিত হওয়া, অ্যাট্রাক্ট হওয়া, মানে উনি ওই রিলিজিয়াস আইডিওলজি মানে জন্য উনি আকৃষ্ট হয়েছিলেন, ঠিক আছে। যেমন ধরো, এটা দেখলাম কোথাও একটা সিঙ্গাড়া ভাজছে, কোথাও ফুচকার দোকান থেকে আমরা যেরকম আকৃষ্ট হয়ে গেলাম, ঠিক আছে, তো ওটা হচ্ছে গ্র্যাভিটেশন, মানে আকৃষ্ট হওয়া, মনে থাকবে এবার। তো উনি এই রিলিজিয়াস আইডিওলজির প্রতি আকৃষ্ট হয়েছিলেন, যে ঈশ্বর একটাই, ঐশ্বরিক সত্তা একটাই। এনিবডি, এনি ডাউট? কি বেশ বলছিল না এক্ষুনি ডাউট শুরু হবে না, কি বলছিল না? হ্যাঁ, হুম, আমি আগেই বললাম বাবা এগুলো বাদ দাও, এই কনসেপ্টগুলো মাথা থেকে সরাও, যে আমার একটা চাপ লাগবে। স্কুলে এরকম ক্লাস করাবে, ঠিক আছে, তখন শুনবে। এই এতটাই তোমার, যে এতটাই যদি মনে হয় যে হ্যাঁ স্যার এতটা তো সহজ আছে, এরপরে আর কোনো বিশাল শক্ত আছে, স্কুলে যখন পড়াবে, এই এতটাই যখন পড়াবে, দেখবে তো কেমন মজা লাগে, ঠিক আছে। না হবে তো বটে রে বাবা, ঠিক আছে। তোমার স্কুলে যখন পড়াবে এটা দেখবে কি মনে হচ্ছে, এতক্ষণ স্যার এটা তো সহজ, কিছু মনেই হচ্ছে না তোমাদের। পরীক্ষার পর পড়াবে, good. কবিতাটা একদিন শেষ করতে পারেনি, এই সেরেছে। হুম। আমি স্কুলের এই জিনিসগুলোয় ঠিক পছন্দ আমি করি না, যেমন ক্লাসের মাঝখানে এসে নোটিশ নিয়ে চলে এলো, অ্যানেন্দা এই নোটিশটা পড়ে দিন। প্রথম কথা, নোটিশ ক্লাসে ঢোকার নিয়মই নেই। নোটিশের জন্য নোটিশ বোর্ড আছে,
স্টুডেন্টের প্রতি নোটিশ বোর্ড ফলো করতে হবে। নোটিশ বোর্ডটা কেন টাঙিয়ে রেখেছেন ঘোড়ার ডিম? ফেলে দিন খুলে। বলছে আমাদের স্কুলে নোটিশ বোর্ডই নেই। না ক্লাসের মাঝখানে ইন্টারাপশন হয় না এটা, যেরকম তাহলে নোটিশের জন্য। না ঠিক আছে, এই কনসেপ্ট ক্লাসের মাঝখানে এরকম মোটা পাড়া খাতাটা নিয়ে ঢুকে যাওয়ার কি আছে? তাহলে এই কনসেপ্টগুলো আমি পছন্দ করি না। ক্লাসের মধ্যে একটা ইন্টারাপশন ক্রিয়েট হয়, ঠিক আছে? এবার সাপোজ দেখো আমি পড়াতে পড়াতে তোমার সাথে গল্প এখন করছি, গল্প কেন করছি? মাথাটাকে একটু ব্রেক দেওয়ার জন্য, এটাও পড়ারই পার্ট। বাট এইটার মাঝে যদি কেউ বাইরে থেকে চলে এলো না, মানে মাথা জাস্ট গরম হয়ে যাবে। মানে ইনফ্যাক্ট এটাও বলছি, কেউ একজন দরজা ঠুকছিল, আমি সিসিটিভিতেও দেখলাম এখান থেকে, আমি তবুও গেলাম না দরজা খুলতে। কি জানি, বুঝতে পারলাম না, এতটাই থাকবে না। হ্যাঁ, হ্যাঁ, আরো আধ ঘন্টা ক্লাস আছে এখনো। না, কেন চাপ লাগছে তোমাদের তাহলে? সেপ্টেম্বরে পরীক্ষা, এটা মাথায় আছে? সেপ্টেম্বরে ফার্স্ট উইক করে পরীক্ষা হবে, রেডি তো? হ্যাঁ, এটা জুলাই, মানে জুনের আজকে 30 তারিখ, ঠিক আছে? গ্রামার প্র্যাকটিস করতে হবে, আরও একটা চ্যাপ্টার পড়ে আছে, ঠিক আছে? আমার কোনো চাপ নেই, যদি তোমাদের অসুবিধা না থাকে আমার কোনো চাপ নেই। এছাড়া সিলেবাস শেষ হোক না হোক আমাদের কোনো প্রবলেম নেই, ফাইন, ইটস ওকে, ফাইন, বলো, আমার কোনো চাপ নেই। হুম, ঠিক আছে, গ্রামারও আছে। আর গ্রামার এই টেক্সটগুলো থেকে প্রত্যেক লাইন থেকে গ্রামার হবে, জানো তো? হুম, কি বলে? তুমি হবে না, মানে তারও উপায় আছে, তুমি গ্রামারগুলো করবে না, তুমি করবে না তাহলেই হবে না, ঠিক আছে? আরও একটা সহজ উপায় আছে, তোমার এই টাইমটা যদি কম মনে হয়, এত কম টাইম কেন দিল, পরীক্ষা দিও না, পরের বার আবার দিতে হবে, এক্সট্রা টাইম পেয়ে যাবে, 1 বছর পেয়ে যাবে এই সিলেবাসটার জন্য। চাপের কি আছে? সব কিছুর উপায় আছে। যদি কারোর এবছর উচ্চ মাধ্যমিক দিতে ইচ্ছে না হয়, চাপ নেই, বিন্দাস, দিতে হবে না এবছর, পরের বছর দেবে, ইটস অল কমপ্লিটলি আপ টু ইউ, যা ইচ্ছা করো। হ্যাঁ, আমি কেন রাখবো তোমাকে নিজের বাড়িতে? আমি কেন রাখবো? হ্যাঁ, তো তুমি পরীক্ষা দেবে না, তোমার ঘর থেকে বের করে দেবে। আমি যদি ঘরেও রাখি, সারাদিন উধমা পিটাবো আর পড়াবো, বলো রাজি? হুম। চলো দেখো, চলো দেখো, অ্যান্ড ইয়েট, অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, দিস বলতে এটার পাশাপাশি, কিসের পাশাপাশি, এতক্ষণ কি পড়লাম? হ্যাঁ, অদ্বৈত বেদান্ত, তাই তো? মানে মূর্তি পূজার বিরোধী, তাই তো? ঈশ্বর একটাই সত্তা, ঈশ্বর কোনো আকৃতি হয় না, এটার পাশাপাশি, ঠিক আছে? ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। ভারতে সবসময় ওনার মুখে মা শব্দটা লেগে রইতো। কেমনভাবে? হি স্পোক অফ হার। আচ্ছা কেউ বলবে এইচটা বড় হাতের কেন? এক্স্যাক্টলি, গডেসের কথা বলা হচ্ছে বলে এইচটা ক্যাপসে আছে, ঠিক আছে? কালীর জন্য এই প্রোনাউনটা ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা হারের হিটা, সরি এইচটা বড় হাতের হয়েছে, ঠিক আছে? হি স্পোক অফ হার অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ। ঠিক আমরা যেমন আমাদের পার্সোনাল লাইফের মায়ের সঙ্গে যেভাবে পরিচিত, সারাদিন মা মা করে চিৎকার করে বেড়াই, ঠিক আছে? যে কোনো সমস্যা হলে মা, জামা খুঁজে পাচ্ছি না মা, খিদে পেয়েছে মা, ঘরে ঢুকতেই মা,
ঠিক সেরকম ভারতে ওনার জীবনেও ওনার মুখেও মা শব্দটা চিরকাল লেগেছিল। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকিউপাইড উইথ হার। প্রিঅকিউপাইড মানে সারাক্ষণ অ্যাবজর্ব থাকা, মানে সে মায়ের মধ্যেই হারিয়ে থাকা, বলে না মাই তার জগৎ। ঠিক আছে, এবার বাচ্চা ছেলের জন্য বলে না ও মা ছাড়া কাউকে চেনে না, বলে না, ঠিক স্বামী বিবেকানন্দ এই মা ছাড়া কিচ্ছু বুঝতেন না। লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড। আর ঠিক বাদ বাকি বাচ্চারা যেরকম হয় সবসময় ভালো থাকে কি, তত না বদমাইশিও করে। তো স্বামী বিবেকানন্দ হি ওয়াজ নট অলওয়েজ গুড, সবসময় ভালো থাকতেন না। সামটাইমস হি উড বি নটি, স্বামী বিবেকানন্দ নটি ছিলেন, ঠিক তো। অ্যান্ড রেবেলিয়াস, রেবেলিয়াস মানে কি, বিদ্রোহী। ঠিক আছে, না আমি এটা করবো না, মানবো না তোমার কথা আমি। স্বামী বিবেকানন্দ তাই ছিলেন, আমরা যেরকম ছিলাম স্বামী বিবেকানন্দ সে তাই ছিলেন। বাট কিন্তু এই সমস্ত কিছু অলওয়েজ টু হার। ঠিক আছে, আচ্ছা আমরা জেদ, ভালোবাসা এই সমস্ত কিছু কাকে দেখাই, নালিশ কাকে দেখায়, নিজের ভালোবাসার মানুষকে, সব থেকে কাছের মানুষকে, নিজের মাকে দেখাই, তাই তো। ওর থেকে কাছের মানুষকে হতে পারে না। না, না, মা। বাইরে গিয়ে ঝামেলা মারামারি করো না, যে জিতবে তার। ঠিক আছে, বাট অলওয়েজ টু হার, কিন্তু এই সমস্ত কিছুই শুধুমাত্র তার কাছে। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল। ওনার যাই ভালো হোক খারাপ হোক, কোনো কিছুর জন্য অপরকে উনি দোষারোপ করতেন না। আমাদের বদ্ধভ্যাস আছে না, কোনো কিছু কেসে ফেঁসে গেলে ওটা ওর জন্য হয়েছে, এই অভ্যাসটা স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল না। ঠিক আছে, এটা শেখার, এটা শেখো এটা। ঠিক আছে, ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। ভালো হলে আমার জন্য হলো, আর খারাপ হলে তার জন্য হয়েছে আমার খারাপটা, এই অভ্যাসটা বাদ দাও। যেমন ভালো রেজাল্ট করলে আমি তো পড়েছি, আর রেজাল্ট খারাপ হলে স্যার পড়ায়নি ভালো। ঠিক আছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো হয়, এ নিজে মানে ভালো রেজাল্ট হলে আমি নিজে পড়েছি ভাই, সারা সারা দিন রাত পড়েছি, আর খারাপ রেজাল্ট হলে হ্যাঁ স্যার পড়ায়নি। ঠিক আছে, এই অভ্যাসগুলো ছাড়ো। ঠিক আছে, সিলেবাস শেষ হয়নি, তো কে শেষ করেনি, স্যার শেষ করেনি, ওটা তো মাস্টারেরই দোষ। ওই নাকটা এরকম করে ধরা, নাকটা এরকম করে ঘুরিয়ে ধরা, ব্যাপারটা একই। ওটা একটা যোগাসন, যোগাসন ওটা করবে। হ্যাঁ গো, আমার হাতে চোট লেগেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ব্যথা আছে হাতে। আমার সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট হয়েছে, আয় দেখো। হুম, গাড়ি থেকে পড়ে গেছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, দেখতে পাচ্ছিলাম না, এঁটেল মাটির কাদা ছিল, দিয়ে গাড়িটা স্কিড করে গেছে। কি, আরে আমি পড়েছি, আমার উপর গাড়ি পড়েছে, গাড়ির উপর রাজা পড়েছে। এই ইউনিক ব্যাপার তখন। হ্যাঁ, এই হাতটা ঠিক হয়ে যাক, আমি তোমাকে তখন আসনটা দেখিয়ে দেবো। এই হাতেও চোট লেগেছে, বললাম না এই হাতের উপর গাড়ি পড়েছে। হুম, কালিত, মজা লাগে। ডেমোক্রেটিক কান্ট্রি, তুমি কোনো কিছু বলতে পারবে? ওটা বৃহস্পতিবার দিন পড়েছি। ঠিক আছে, না না, হ্যারি পটার ইঙ্গার্ডিয়াম লেভিওসা করে দিয়েছে, যে ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবার দিন লেগেছে, শনিবার দিন আবার ঘুষ করা, মানে কালকে আবার ঘুষ করা পড়াতে গেছিলাম।
ট্রেনে ট্রেনে। হুম, হ্যান্ডেল ফ্যান্ডেল বেঁকে গেছিলো, ঠিক করে নিচে ওগুলো। হুম, ঘুষকরা সিরিজতলা, গার্লস স্কুলটা চেনো? গার্লস স্কুলের কাছে। তবে আমি ওখানে রুমটা ছেড়ে দেবো, রুমটা ছেড়ে দেওয়ার অনেক কারণ আছে। বুঝতে পারলাম, চলো দেখো, চলো দেখো। কোথায় গেল? এটা পড়াচ্ছিলাম না? আচ্ছা, এত দূর পড়ালাম না? বিফেল অবধি পড়ালাম না? ঠিক আছে, এতটা রাখো আজকে। ঠিক আছে, বাকিগুলো আগলে দিন হোগা।